প্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করার দাবিতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। তবে সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেছেন তার বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও উদারতা প্রদর্শনের অংশ হিসেবে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া এই পদ নিতে নারাজ জামায়াত। এদিকে নেপালের সাধারণ নির্বাচনে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে গণঅভ্যুত্থানকারীরা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় উদারতার রাজনীতি। আর এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনাম। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল, তেহরানেও শক্তিশালী বিস্ফোরণ। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভুল পাল্টালেন ট্রাম্প, সমঝোতা চায় না ইরান। জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি, ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি, আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী, দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ জামায়াতের। রাজধানীতে বিক্ষোভ, অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এবং সরকারের কৃষি ঋণ মৌকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি পাট বীজে স্বয়ংসম্পন্ন হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমাদের আজকের আলোচনার বিষয় দিয়েছি উদারতার রাজনীতি। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ডেপুটি স্পিকার পদটি জামাতকে ছেড়ে দিয়েছে বিএনপি, এবং জামাতের কাছ থেকে ডেপুটি স্পিকার কে হবেন এর নামও চাওয়া হয়েছে। এটি নিয়ে জামাত বলছে যে যতক্ষণ পর্যন্ত বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেবে সে বিষয়ে এই ডেপুটি স্পিকারের পদটি তারা নেবেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিধানে না থাকলেও জামাতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে তারা উদারতা দেখিয়েছেন, এবং জামাতেরও উচিত এই উদারতা দেখিয়ে পদটি গ্রহণ করা। দেখেন, এখানে উদারতার কিছু নেই রে ভাই। বিএনপি তাদের যে 31 দফা আছে, এবং সেখানে তারা বলেছে কিন্তু যে দুটো যে হবে কক্ষ, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এর যে কোনো একটাতে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। এটা ওনারা বলেছেন, ওনাদের কমিটেড। ওনারা তো এই 31 দফায় তো ওনারা তাদের ইশতেহার হিসেবে দিয়েছে। তো সেখানে উদারতার কি আছে? এগুলো তো দান খরচের কোনো ব্যাপার নাই। তো ওনারা দিতে চেয়েছেন, ওনাদের একটা কমিটমেন্ট, সেটা তারা পূরণ করতে চেয়েছেন। এখন জামাতের যে জিনিসটা আছে, জামাত যে জিনিসটা চাচ্ছে যে এটা জুলাই সনদ যদি পূর্ণ বাস্তবায়ন না হয় তাহলে তারা নিবেন এটা, এবং এটা একটা বলতে চাচ্ছে যে এটা পূর্ণ প্যাকেজ। ওই প্যাকেজটা পূরণ না হলে ওরা আংশিকভাবে এইটুকু নেবেন না। তো জামাত বলছে এটা জামাতের রাজনীতি, আপনি নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন জামাত এটা নিবে। এখন এটা বলার জন্য বলা বলি করতেছে আর কি, এটা যে নিবে, জুলাই সনদ বাস্তবায়ন না করেই তারা নিবে। কারণ তারা যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো সুযোগ এখন আর নাই। কারণ বিএনপির সংসদ সদস্য তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয় নাই, তাহলে কীভাবে করবে? এখন ওনারা ৭৭ জন মিলা যদি করে ফেলায়, করুক, যদি পারে করতে, অসুবিধাটা কী আছে? কিন্তু বিএনপি তো নেয় নাই। বিএনপি তো বলেছে যে আমরা জুলাই সনদে যেগুলোতে আমরা স্বাক্ষর করেছি সেগুলো আমরা সংসদ চালু হওয়ার পর আমরা এগুলি বাস্তবায়ন করব। বিএনপি তো একাই এগুলি বাস্তবায়ন করতে পারবে, জামাতে লাগবে না তো। কিন্তু জামাতে একা একা এটা করতে পারবে না। কাজে তারা দাবি করেছে, জামাতের দাবিটাকেও আমি খারাপ মনে করি না। খারাপ মনে করি না কেন? ওনাদের একটা পলিটিক্স আছে, ওনারা তো ওনাদের পলিটিক্স অনুযায়ী চলবে। তো ওনারা চাইতেই পারে, না পাইলে পরে থ্রেট দেয় যে না পাইলে কিন্তু আমরা নিব না, এই থ্রেটও দিতে পারে। ছোটোবেলায় এরকম বহু থ্রেট আমরা আমাদের মা বাবাকে দিতাম, জুতা না দিলে ঈদের পোশাক পরুম না।
ঈদের দিন একটা পাঞ্জাবি কিনে দিল, না পরবো না আমি, আমাকে ওই স্যান্ডেলটা কিনে দাও। এই এমন গো ধরে থাকতাম, ঈদের দিন সকালে দেখতাম সবার আগে সুরসুর করে পুরানা স্যান্ডেল পরা ওই নতুন পাঞ্জাবি পরা বেরিয়ে গেছি। তো থ্রেট দেওয়াটা তো কোনো অন্যায় না, থ্রেট দেয় সবাই, জি কিন্তু নিবে। জি। কারণ ডেপুটি স্পিকার পদটা, শেষ করে এক লাইনে, হ্যাঁ। ডেপুটি স্পিকার পদটা হলো মিনিস্টারের পদ, এটা ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার। তো মিনিস্টার হবে, ফ্ল্যাগ পাবে, এটা নিবে না? আমার মনে হয় না ভাই নিবে। জি রনি ভাই, এটি তো আসলে যেটি মাসুদ কামাল ভাই বললেন, যেটি আসলে উদারতার কোনো বিষয় না, দান খয়রাতের কোনো বিষয় না। আর যেটি শেষ পর্যন্ত মাসুদ কামাল ভাই বললেন যে আপনি লিখে রাখেন জামাত এই পথটা নিবে, যতই কথা বলুক। এখন দেখেন কামাল ভাই যেখান থেকে শেষ করলো এখান থেকে আমি শুরু করি। হ্যাঁ, জামাতের যে রাজনীতি, এটা নেওয়াটাই স্বাভাবিক, না নেওয়াটাই অস্বাভাবিক। আর এখানে আপনি আজকে শিরোনাম করছেন উদারতার রাজনীতি, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। রাজনীতিতে আমরা উদারতা দেখতে চাই, উদারতা না থাকার ফলেই এত সমস্যা এতদিন তৈরি হয়েছে। কিন্তু উদারতা একতরফা হইলে তো হয় না। যেমন এখানে আলোচনায় আসলো 77 জন এমপি মিলে দুইটা আপনার শপথ নিয়েছে। একটা হলো জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদ করার শপথ, আর একটা হলো সংসদ সদস্য হিসাবে শপথ, দুইটা শপথ। এখন বিয়া ধরেন আপনার বন্ধুর, আপনি শেরওয়ানি টুপি পরে নাচানাচি করলে লাভ আছে? আপনার তো লাভ নাই। সরকার গঠন করছে বিএনপি, আপনি দুই শপথ নিয়ে করবেনটা কি? কোনো লাভ নাই তো। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে কার করতে হবে? বিএনপির করতে হবে। এখন বিএনপি কিভাবে বাস্তবায়ন করবে? বিএনপি যেভাবে অঙ্গীকার করেছে, বিএনপি হানা ভোটের বাইরেও টিপটিপ বৃষ্টিতে সব দল মিলা, সেখানেও আপনি সারা রাত মিটিং করলেন এনসিপির সাথে, বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আইনি প্রক্রিয়া না হলে আমরা স্বাক্ষর করব না। সকালবেলা সব মুরব্বীদের দেখি লাইন ধরে হাজির, স্বাক্ষর করতে চলে গেছে। আমিও দাওয়াতি ছিলাম, সেখানে গেছিলাম। তো তারপরে আপনি স্বাক্ষর করে ফেলছেন, বলে আপনারা তো অলরেডি অঙ্গীকারবদ্ধ, এবং যে দলগুলো স্বাক্ষর করছে তার একটা বিএনপি, এবং পরে এখন সে সরকার গঠন করছে, বলে এটা এমনিতেই বাস্তবায়ন করবে, এটার সাথে হা না ভোটের কোনো সম্পর্ক নেই। এবার বাস্তবায়ন সে কিভাবে করবে? যেভাবে সে স্বাক্ষর করেছে কিভাবে? নোট অফ ডিসেন্ট সহ। এবার জামাত তো যদি রাজনীতি করতো তাহলে কোনো সমস্যা ছিল না, জামাত তো করে পলিটিক্স, দ্যাট ইজ দ্য প্রবলেম। কিরকম সেটা হলো নোট অফ ডিসেন্ট জামাতও দিচ্ছে, কিন্তু আপনার নির্বাচনের আগে বাজারে বয়ান কি ছিল? নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি, জুলাই বিরোধী মানেই বিএনপি। আপনার জুলাই একদিকে হলো জুলাই ঠিকাদার, আর হলো জুলাইয়ের গাদ্দার, সংস্কার বিরোধী বিএনপি। হ্যাঁ, বিএনপি সংস্কার বিরোধী। কোন সংস্কারের বিরোধী? যে সংস্কারটা দেশকে অগণতান্ত্রিক স্বৈরাচারী কাঠামোর মধ্যে নিয়ে যাবে, যে সংস্কারটা একটা আরএসএস বিজেপি মার্কা রাজনীতির দিকে নিয়ে যাবে। জামাতে ইসলাম যেহেতু তারও একটা রাজনীতি করতে হবে, সেই জন্য তার জুলাইটা হলে লাগবে, জুলাই সে করে। কিন্তু এখানে বেসিক্যালি যে রাজনীতি আজকে যে শিরোনামটা করছেন, এই জন্য আবারও ধন্যবাদ, উদারতার রাজনীতি। এখন জুলাইয়ে কি ছিল? জুলাই তো কোনো মতাদর্শ ছিল না, জুলাইয়ে তো কোনো একটা পলিটিক্যাল ইসলামী পার্টিকে ক্ষমতায় দেওয়ার জন্য জুলাই করা হয়নি। তো এখন জুলাইয়ের মধ্য দিয়ে আপনি আসলে কি বাস্তবায়ন করতে চান? আমরা দেখতে যাচ্ছি যে জুলাই কেন হয়েছিল। এখানে জুলাই হয়েছিল আওয়ামী লীগ একটা ওয়ান ডাইমেনশনাল পার্টিতে পরিণত হয়েছে, অন্য দলগুলোর কোনো গণতান্ত্রিক স্পেস রাখছিল না, মানে এক কেন্দ্রিক মতাদর্শ, ওয়ান ট্রুথ, এর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে বিক্ষুব্ধ হয়েছে, অত্যাচারের মাত্রা ছাড়াই গেছিল, যে হাসিনার পতন হয়েছে। এই যে ব্যাপারটা, তার মানে কি একটা মতাদর্শ, একটা ওয়ান ট্রুথ, সিঙ্গুলার পার্টি, এইটার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে। এবার আপনার রাজনীতি কি? আপনার রাজনীতি আপনার পক্ষে থাকলে সবাই নিরপেক্ষ, আপনার সমালোচনা করলে তার কোনো ইজ্জত থাকবে না, হ্যাঁ, সে দালাল হয়ে যাবে। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করলেও সমস্যা নাই, জুলাই বিক্রি করলেও সমস্যা নাই, ইসলাম বিক্রি করলেও সমস্যা নেই, তো অন্য কেউ কিছু করতে পারবে না। তো তার মানে কি? আপনিও একটা মতাদর্শপন্থী রাজনীতি, মানে যেই ধরনের রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে আপনি সেই ধরনের রাজনীতির প্রতিনিধিত্ব করেন, কিন্তু ইন দ্য নেম অফ জুলাই সনদ বা জুলাই চেতনা। আওয়ামী লীগের সাথে কোনো তফাৎ আছে? উত্তর হলো না, কোনো তফাৎ নেই। ৭১-এর নামে আওয়ামী লীগ এই ৭১ বিরোধী রাজনীতি শুরু করছিল। ১৭-১৮ বছর আমরা এটাই দেখছি, একই জিনিস। ৫ আগস্টের পরে আমরা কি বললাম? আমরা বললাম যে রাষ্ট্র হবে ভ্যালু বেজ, ইডিওলজি থাকবে সমাজে। আপনি একটা মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেন ইন দ্য নেম অফ ইসলাম। ইসলামের সাথে এটা দূরতম কোনো সম্পর্ক নেই, কারণ ইসলামের একমাত্র প্রতিনিধিত্ব আপনি করেন না। আপনার সাথে মধুই ইসলামের সম্পর্ক আছে, মদিনার ইসলামের কোনো সম্পর্ক নাই। আজকে মাওলানা মালেক হুজুর, বায়তুল মোকাররমের সম্মানিত খতিব, ওনার মতো আলেম সারা দুনিয়াতে বিরল বলতেছি। ওনার বই মিশরের বই মেলাতে এইবারও বেস্ট সেলিং ছিল, সারা দুনিয়ার সম্মানিত, কিন্তু খুব সাধারণ থাকে, ওরকম আওয়াজ নেই, যেহেতু ভাইরাল হয় না। উনি বললো যে নামের সাথে ইসলাম থাকলে ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, উনি কোনো দল নেয় নাই, কিছু নেই, উনি
ভোটের সাথে ইমান আমল আকিদা এগুলোর একটা সম্পর্ক ওনার থিওলজির জায়গা থেকে, ওনার ধর্মতত্ত্বের জায়গা থেকে ওনার চরিত্র রাখা হইল না। হারুন ইজহার সাহেব সম্মানিত আলেম, তার চিন্তা মতাদর্শ আপনি পছন্দ না করেন, ইজহারও তো কথা বলেছেন এখন হারুন ইজহার জঙ্গি হয়ে গেছে, একই মামলার আসামি। এটা আমি এর আগেও বলছি, আবারও বলি। আলী হাসান ওসামা, মুফতি প্রিয় বক্তা আমির হামজা, যার অনেক জ্ঞান উনি আমাদের বাংলাদেশে দিয়েছে, ইন্ডিয়ান নায়িকাদের বাংলাদেশে পরিচিত করানোর একটা ভূমিকা উনি রেখেছে। রাশমিকাকে আমি চিনতাম না, সত্যি কথা, ওনার মাধ্যমে চিনছি, এই জন্য আমি পদে পদে ধন্যবাদ দিই ওনাকে। তো একই মামলার আসামি 3 জন, হ্যাঁ, এবং মুফতি হারুন ইজহার সাহেব একটা মামলা, ওই যে একবার হাসিনার আমলে একটা লোক তলোয়ার নিয়ে সংসদ ভবনে গেছিল না জিহাদ করার জন্য, গাজওয়াতুল হিন্দ, ওই মামলার আসামি 3 জন, একই মামলার আসামি। এবার আলী হাসান ওসামা চলে গেল জামাতে, আর উনি তো জামাতের এমপি হয়ে গেল, জঙ্গি হয়ে গেল হারুন ইজহার। এটা কি সায়েন্স? তার মানে কি? তার মানে আপনি আপনার সমালোচনা করা যাবে না, আপনার বিরুদ্ধে গেলেই তার কোনো চরিত্র থাকবে না, আপনি তাকে লেবেন, সে হোক গণতন্ত্রপন্থী, হোক ইসলামীপন্থী, হোক কওমিপন্থী, যেই পন্থী হোক। এইটাই ছিল আপনার, এই ধরনের রাজনীতির বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। শেষ করে ফেলে এখানে ক্যাপ করে, তার মানে উদারতার রাজনীতি, যেটা 5 তারিখের পরে সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলটা সংকটে পড়েছে সেটা হলো জামাত ইসলাম। তার রাজনীতিটা চেঞ্জ করতে হবে, তার রাজনীতিটাকে ডেমোক্রেটিক পদ্ধতি, মানে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ রাজনীতি বলতে যেটা বুঝি, সেই জায়গায় তাকে রিয়েলি আসতে হবে। মানুষ এই ধরনের রাজনীতি, এই রাজনীতির নামে এই ধরনের পলিটিক্স পছন্দ করে না, চালাকি পছন্দ করে না। আপনার অনেক অক্ষমতা থাকতে পারে, আপনি সরাসরি বলবেন যে ভাই এটা আমি করবো, এটা আমি করবো। কিন্তু জামাত তো তাদের রাজনীতি চেঞ্জ হয়েছে বা জামাত আরো লিবারেল হয়েছে, কথাগুলো তো আমরা নির্বাচনের আগে থেকেই শুনে আসছি। লিবারেল হয়েছে, আপনি এই যে আজকে যে এত ভালো ভালো কথা বলতেছি, কালকেই তো এগুলো কাটপিস ছাড়া হবে, চেঞ্জ হইলো কোথায়? আচ্ছা, আপনার কাছে আবার আসবো মাসুদ কামাল ভাই, তাহলে কি মানে বিএনপি সংস্কার করবে বা জুলাই সনদ বাস্তবায়ন করবে তাদের মতো করে বাস্তবায়ন করবে, কিন্তু জামাত যেভাবে বাস্তবায়ন চাচ্ছে বা এনসিপি যেভাবে বাস্তবায়ন চাচ্ছে এবং গণভোটের কি হবে, মানে সবকিছু মিলিয়ে কি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট কি আসলে হুমকির মুখে কিনা? না, এটা হুমকির মুখে হবে কেন? এই জিনিসটা আসলে মানে আমি তো এটাকে খুব প্রয়োজনীয় মনে করি না। আচ্ছা, এটা হুমকি গুন্ডা, যে জিনিসটা এক্সিস্ট করে কিন্তু আগামীতে তার অস্তিত্ব নিয়ে টানাটানি, এটাকে আপনি হুমকি বলতে পারি, এটা আমরা একটু উদ্বিগ্ন হতে পারি। কিন্তু আমি তো গণভোটটাকে কোনো মানে প্রয়োজনীয় কাজই মনে করি না, এটা তাকে চাপিয়ে দেওয়ার ব্যাপার। গণভোটটা করা একদম ঠিক হয় না, আমি এটা শুরু থেকে বলতেছি। আমিও বলছি এটা গণভোট কেন করবেন আপনি? এটা আপনি কেন? এটা তো আলী রিয়াজ সাহেবের উর্বর মস্তিষ্ক জাত একটা পরিকল্পনা, এবং যে পরিকল্পনাকে ডক্টর ইউনূস নিজের গায়ের জোরে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এবং বিএনপি এটা তারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে তারা এটা বিরোধিতা করতে পারে নাই। সেগুলো তো ক্লিয়ার, বিএনপি কিন্তু ব্ল্যাকমেইল করা হয়েছে। বিএনপি তখন যদি বলতো, বিএনপি শুরুর থেকে কখনোই গণভোটটাকে মেনে নেয় নাই, কখনোই না, হানাকে তারা মানেই নাই, জোর করে তাদের মুখ দিয়ে বলাইছে যে বলো, না বললেই কিন্তু এই দেখো এরা জুলাই চেতনা চায় না। ভাই, জুলাই চেতনা আর জুলাই সনদ এক জিনিস না। জুলাই চেতনা এক জিনিস, আর জুলাই সনদ যেটা, এটা হলো ডক্টর আলী রিয়াজের মস্তিষ্ক জাত উর্বর মস্তিষ্ক থেকে বের হওয়া একটা পদ্ধতি, এবং এটা এমনভাবে সে চাপাই দিছে, বলছে যে সবাই তো সাইন করছে। ভাই, সে তো সাইন করতে বাধ্য হয়েছে, সাইন না করলেই বলবে যে এই তো জুলাইয়ের চেতনা মানে না। সাইন কইরাও তো জুলাই চেতনা মানে না, সে সাইন করার পর কেটে বলা হয় মানে না, কি করবে? এই তারা বলছে বাবা ঠিক আছে সাইন টাইন করে লই, পরে যখন আমাদের হাতে ক্ষমতা আসবে তখন দেখবো। ক্ষমতা তো আঙুল ঘুরেছে তো ডক্টর আলী রিয়াজ। কে সে লোকটা? সে কি জুলাইয়ের আগে পাশে মধ্যে সামনে কোথাও ছিল? কোথাও ছিল সে? কোথাও সে জীবনের 100টা রিস্ক দিছে? আমেরিকায় বসে বসে জ্ঞানের কথা কয়, থাকে দেশে, এখন আছে দেশে, আছে কই সে? আমরা জ্ঞান দিতে আসছে, আমরা তো খড় বিচালি খেয়ে বড় হয়েছি নাকি? এই দেশে আর কি বুঝে না সংবিধান, সে বুঝে, সারা জীবন মাস্টারি করছে জার্নালিজমের, সে বুঝে এই আইন, আর কি বুঝে না? ভাই, এই সমস্ত উদ্ভট পরিকল্পনা ডক্টর ইউনূস এটা খাওয়াইছে, এবং ডক্টর ইউনূস সেই লোকটা, যে লোকটা নাকি প্রতি মুহূর্তে সংবিধানের নাম বইলা সংবিধান লঙ্ঘন করছে, স্বৈরাচার ফ্যাসিবাদের কথা বইলা নিজে ফ্যাসিবাদ কায়েম করছে এই লোকটা। তো তাদের দেওয়া এই থিওরি মানতে হবে কেন? আমি তো বিএনপিকে তখন সমালোচনা করতাম যে বলেন না কেন যে আপনি মানেন না। তো আমি বলতে পারতাম, আমি কেন বলতে পারতাম? আমার তো কোনো পলিটিক্স নাই, আমার তো কোনো ভোট পাওয়ার ব্যাপার নাই, কারণ বিএনপি তো আমার বুদ্ধিতে চলে না, তারা তো বুঝছে যে আমার ভোট পাইতে হবে। ওকে ফাইন, চুপ করে আসিল।
তারপরে হ্যাঁ ওরা তো বলে না, মহাসচিব বলছে, আপনার চেয়ারম্যান তো বলে না। ঠিক আছে, চেয়ারম্যান শেষ পর্যন্ত একবার বলেছে হ্যাঁ হ্যাঁ আমার কে ভোট দিন। চেয়ারম্যান বলছে দেখেন এখানে কত অসারতা আপনাকে আমি বলি, বলে কি এখানে 30টা পলিটিক্যাল পার্টি সিগনেচার করছে। তো 30টা পলিটিক্যাল পার্টি কি সব? না। দেখেন 30টা পার্টির মধ্যে ভোট পাইছে কয়জন? ধরলাম 3 জন 4 জন, এই 4টা পার্টি। আসলে তার বাদ বাকিগুলো তো ইনসিগনিফিকেন্ট। আচ্ছা এই 4টা পার্টি মিলে সবাই বলছে হাতে ভোট দাও, তারপরেও তো আপনার ভোট পাওয়া নেই সম্পূর্ণ। তারপর সবগুলি পার্টি যদি হাতে ভোট দিতে বলে, তাহলে এই না ভোটগুলো কোথেকে এলো? আপনার আমার এটা বুঝান, কোথেকে এলো এই না ভোটগুলি? কাজে ওইটা ছিল পুরা ট্যাক, এবং ওইটাকে বেশি করে ভোট দেখানোর জন্য কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা নিয়ে তারা একটা নাটক করছে, এবং পরের দিন দুপুর 12টার সময় ঘোষণা করে ভোটের পার্সেন্টেজ হলো 60%। ভাই সারা জীবন তো ইলেকশন তো মানে রিপোর্টিং আমি করছি, আপনিও করছেন। কোনো একটা জায়গায় ইলেকশনের রেজাল্ট জানতে, ধরুন আপনার কেন্দ্রে যাইতাম আমরা, যে প্রথমে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করতাম কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে নির্বাচনের ভোটের মাঝখানে। প্রথম প্রশ্ন ছিল এটা, এবং ওনার কাছে উত্তর মুখস্থ, কারণ ওনার কাছে ওই ব্যালট পেপারগুলি মুড়ি থাকতো, এক একটা মুড়িতে 100 করে গুনে কই দিত 4000 ভোট 800 ভোট পড়ছে। আর 800 ভোট পড়া মানে কি 20% ভোট পড়ছে। মানে বলতে তার 2 মিনিট সময় লাগতো না। সারা জীবন দেখে আসছি যে ভোট হয়ে যাওয়ার পরে ওই ফলাফল গণনা শুরু করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন প্রথম যে ফলটা জানায় এগুলো কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, ওই মুড়ি গুনে কয়ে দেয়। এইবার ওইটা বলতে তাদের লাগাইছে পরের দিন দুপুর 12টা। কেন কেন ভোট 60% পড়ে নাই তো। আচ্ছা, ওই এই হানা ভোটের সংখ্যাটাকে বাড়ায় দেখানোর জন্য তার হিসাব নিকাশ করছে, কত বাড়ামু কত কমামু, কোথায় বাড়ামু কোথায় কমামু, এই ইকুয়েশন করার জন্য পরের দিন পর্যন্ত অঙ্ক করছে। ওই পার্টিগুলিদের অঙ্ক করতে লাভ নাই, পরে আবারও সংশোধন করে আবার সংশোধন করছে, মানে অঙ্কে তখন ভুল ছিল আর কি। আচ্ছা, রেজাউল করিম রনি, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক 2 জন উপদেষ্টাদের নিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে আজকে বিএনপি, এবং সেই উপদেষ্টা 2 জনের মধ্যে জামাত করেছে এবং পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসান 2 জনের বিচার দাবি করেছে। এবং তারা যেটি বলার চেষ্টা করছেন যে জামাতকে আসলে মেজরিটি হতে দেওয়া হয় নাই, এই 2 জন উপদেষ্টা তার জন্য দায়ী, এবং বিএনপির উপকার করেছিল বলেই খলিলুর রহমান এখন বিএনপি সরকারের মন্ত্রী। দেখেন এটা নিয়ে আমি বহুবার কথা বলছি, আপনার এখানেও সম্ভবত বলছি, খলিলুর রহমানকে প্রোটেক্ট করছে কারা, খলিলুর রহমানকে নিয়ে আসছে কারা, নিয়োগ দিছে কারা? খলিলুর রহমান তো তাদের লোক, ফলে তাদের একটা লোককে বিএনপি যদি পররাষ্ট্রমন্ত্রী বানায় থাকে তাদের খুশি হওয়ার কথা। এইটা গেল। আচ্ছা, আর এবার রিজওয়ানা হাসানের কথা যেটা বলা হচ্ছে, এই সরকারে থাইকা বিএনপিকে যতভাবে ধ্বংস করা যায় তার আয়োজন যারা করছে তাদের পায়োনিয়ার যদি 2-4 জনের লিস্ট করেন, তাদের মধ্যে সামনের সারিতে যাকে রাখতে হবে তার নাম রিজওয়ানা হাসান। এটা তো সবাই জানে, ওপেন সিক্রেট। এখন তাকে, এবং সে যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কাটপিস করা হয়, তারা যেটা করে ন্যারেটিভ, রাজনীতি নাই, সে বক্তব্য দিচ্ছে একটা নারী বিষয়ক একটা প্রশ্নের জবাবে, সেটা বলছে, এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ফলে তারা ওইটা একটা মিথ্যা, প্রথম হলো তারা হলো মিথ্যা বলার জন্য মিথ্যা ফ্যাক্ট তৈরি করে কাটপিস পরে বা ওই যে ফটো কার্ডের মধ্যে দিয়ে, তারপর ওটা নিয়ে আন্দোলনের নামে। তো ফলে এটাকে সিরিয়াসলি যখন আমরা টকশোতে আলাপ করবো, কথা বলবো, তার মানে কি এটা মিথ্যাকে নিয়ে এত আয়োজন, হ্যাঁ এটা তো একটা ড্রামা। কিন্তু এটা যে এটা যে কাটপিস ছিল বা জোড়া লাগিয়ে এটা করা হয়েছে, এটা তো জামাতের নেতারাও জানতো, কারণ গতকালকেই তো দেখলাম আমরা ফ্যাক্ট চেক করে যেটি বলা হয়েছে, উনি নিজে কথা বলছে মিডিয়ার সাথে, প্রথম আলো স্টোরি করছে, আর অনেকে স্টোরি করছে, তারপর আন্দোলন করতে হচ্ছে তাদের। তার মানে কি এটা একটা, তার মানে কি এটা হলো, আপনি এটা নাটক যদি আপনি করেন, মঞ্চ নাটক যদি আপনি মনে করেন যে একটা নাটক করবেন, দল করছেন, রিহার্সাল করবেন, নাটক সত্য হোক মিথ্যা হোক, স্ক্রিপ্ট অনুযায়ী আপনি অভিনয় করবেন, এছাড়া তার কোনো কারণ নেই। দেখেন এই ঘটনা, এগুলিকে সিরিয়াসলি আলাপ করার কিছু নেই। একটা উদাহরণ, এক নায়িকা আরেক নায়িকার নাকি থাপ্পড় দিয়েছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ঝড়। হ্যাঁ, মানে কেন এটা পক্ষে বিপক্ষে ভাগ হয়ে গেছে অডিয়েন্স, হ্যাঁ এরকম ভাবে একটা, হ্যাঁ এত গুণী নায়িকা, আরেকজন তার, হ্যাঁ একটু হয়তো সেও তার মতো অত বড় সেলিব্রিটি না, কিন্তু তার সহকর্মীকে বা সহ আর্টিস্টকে এভাবে থাবড়াবে, এটা কোনো কথার কথা? এটা কোনো কথা হইল? এটা নিয়ে নিন্দার ঝড়। আমি ওদের চিনি না নায়ক নায়িকা এখন আর, হ্যাঁ যাই হোক। তো পরে কাহিনী কি ঘটনা দেখলাম যে এটা হলো চরিত্রের প্রয়োজনে থাপড়াইছে, এটা অভিনয়ের অংশ ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু বিচার হয়ে গেছে।
যে সে কত খারাপ, হ্যাঁ, তার চেয়ে একটু জুনিয়র আর্টিস্ট, অত খ্যাতিমান না, এই জন্য তারা থাবড়াইলো এইভাবে, হ্যাঁ। তারপরে সিম্পেথি টিম্পেথি যা পাওয়ার, ক্রেডিট টেডিট যা ভাগ হওয়ার ভাগ হয়ে গেছে, পরে বাইরে হলো আসল কথা যে এটা চরিত্রের প্রয়োজনে, হ্যাঁ, তাকে থাপ্পড় দিতে হয়েছে। তো এখন আপনি রাজনীতি বাদ দিয়ে পলিটিক্স করলে এই সমস্যাগুলো হবে। ফটো কাটপিস, এই ময়ূরের আমলে কাটপিস আমরা ফালাই আসছি, এই জিনিস আপনি আবার কেন শুরু করলেন? এখন এই যুগ পার হয়ে গেছে, আপনি এখন রাজনীতি করেন, মানুষের কাছে যান, আপনি আপনার প্ল্যান পরিকল্পনা এগুলো নিয়ে মানুষের মাঠে ঘাটে কাজ করেন, মানুষ আপনাকে পছন্দ করলে ক্ষমতায় আনবে। এই মানে, এবং আমি মনে করি একটা জিনিসের, একটা দাবির সাথে তারপর আমি একমত তাদের, সেটা হলো যে হ্যাঁ, যারা দায়িত্ব পালন করেছেন, এটা খলিলুর রহমান হোক বা রিজওয়ানা হাসান হোক বা যেই হোক, তাদের একটা জবাবদিহিতার আওতায়, তাদের একটা ক্লিন সার্টিফিকেট নিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে। তারা যে অ্যাক্টিভিটিগুলো করছে, তাদের আয় ব্যয়ের হিসাব, ক্ষমতার কোথাও তারা অপব্যবহার করছে কিনা, এইটার একটা হিসাব জবাবদিহিতা জনগণের কাছে দিতে হবে। কেন দিতে হবে? এই যে এখন যারা সরকার গঠন করছে, যদিও এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তারপরেও তারা যাতে ক্ষমতাকে ফর গ্যারান্টেড মনে না করে, তারা যাতে ক্ষমতা পেয়ে মনে করে, যাতে এরকম মনে না করে যে যা তা করা যায়, সেইটার গ্যারান্টি নিশ্চিত করার জন্য বিগত আমলে, যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতির একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের আমলে যারা দায়িত্ব পালন করেছে তাদের প্রত্যেকের ব্যাপারে একটা স্পষ্ট তদন্ত থাকা দরকার। জি, মাসুদ কামাল ভাই, এই যে শেষের দিকে রনি ভাই যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন, যে উপদেষ্টারা ছিলেন, তাদের একটা ক্লিন সার্টিফিকেট বা জবাবদিহি থাকা উচিত এবং এই সরকারের কাছে সেটি দেওয়া উচিত জনগণের কাছে পরিষ্কার হওয়ার জন্য। আপনার কাছে কি তাই মনে হয়? অবশ্যই, খালি এটা না, এটাকে নিয়মে পরিণত করা উচিত। যখন যে ক্ষমতায় থাকবে, যখন যে রাষ্ট্রের নীতি নির্ধারণী অবস্থানে থাকবে, যখন যে কোনো রাষ্ট্রের লাভজনক পদে থাকবে, তাদের সবাই যখন তারা ক্ষমতা ছাড়বে, তাদের সকলেরই তাদের কর্মকাণ্ডের, কর্মকালের একটা জবাবদিহিতা নিশ্চিত করা উচিত, করে তারপর তাদেরকে ক্লিন চিট দেওয়া উচিত। তা না হলে হয় কি, এটা তো আমি আগেও বলে এসেছি, এটা আমি মনে করেন এটা ক্ষমতায় থাকতেও আমি বলছি যে প্রত্যেকের পাসপোর্ট সিজ করা হোক, কারণ তারা যেন বিদেশ চলে যেতে না পারে। এদের সবাইকে তো আমি সন্দেহ করি, সবাইকে, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তাকেও আমি সন্দেহ করি। এবং তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে চুলচেরা বিচার করতে হবে। ওই চেয়ারে বসছেন মানে আপনি স্বরাজ পেয়ে গেছেন তা না, ওই চেয়ারে আপনি বসছেন আমার জনগণের সেবা করার জন্য। সেই সেবা করার ক্ষেত্রে আপনি দুর্নীতি করছেন কিন্তু তো পরে আলাপ, তার আগের আলাপ হলো সেবা করার ক্ষেত্রে আপনি ঠিক মতো কাজটা করছেন কিনা, এটা আগে আমাকে জানতে হবে। ওই জিনিসটা চুলচেরা বিশ্লেষণ করে তারপর তাদের হাতে পাসপোর্ট ফেরত দিতে হবে যে আপনি এখন বিদেশ যান। ডক্টর ইউনূস সে কি জাপানে গেছিল নাকি? যে যাওয়ার কথা ছিল, এখনো দেশে আছে, ওটা যাওয়া বন্ধ করতে হবে, কারণ তারা অনেক অন্যায় করেছে। আমি তো মনে করি ডক্টর ইউনূস নিজে একটা ফ্যাসিবাদী শাসন সেই যে সে কায়েম করছিল, এগুলো প্রত্যেকটা জিনিসের বিচার করতে হবে। এই যে কথাটা দেখেন, আমি একটা কথা বলি, যে কথাটা রনি বললেন যে রিজওয়ানা হাসান পুরো সময়টা যে উপদেষ্টারা জামাতকে এবং মৌলবাদী গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়েছে, সাপোর্ট করেছে, তার মধ্যে রিজওয়ানা হাসান একজন। বললেন না এখানে জামাত আজকে কি বলতেছে যে রিজওয়ানা হাসান বিএনপির পক্ষে কথা বলছে, এটা তার কথায় প্রমাণিত হয়। আচ্ছা, রিজওয়ানা হাসানের একটা কথা দ্বারা জামাত বলতেছে সে বিএনপির পক্ষে ছিল, এবং এইটা বিএনপির পক্ষে ছিল বলে জামাত এখন কি করতেছে, আন্দোলনের একটা ইস্যু পাইছে। আর আমি যদি জিনিসটাকে একটু ঘুরে বলি, জামাতের হাতে আন্দোলনের ইস্যুটা তুলে দেওয়ার জন্য রিজওয়ানা হাসান এই কথাটা বলছে, আপনি কি বলবেন? তাহলে সে আবারও সে কিন্তু ওখান থেকে চলে এসে জামাত বিরোধিতার নামে জামাতকে হেল্প করছে। আমি জামাতকে হেল্প করলে আমার কোনো আপত্তি নাই, জামাতকে সে হেল্প করতে পারে, সে জামাত করে, সে গুপ্ত হইতেই পারে, আমার কোনো আপত্তি নাই। গুপ্ত তো অনেক লোকই ছিল, উনি থাকলে অসুবিধাটা কি, উনি হইতেই পারে হোক গুপ্ত। কিন্তু যেটা তিনি বলেননি সেই ইস্যুতে আন্দোলন হচ্ছে, কি বলেননি উনি? এবং তার যে বক্তব্যটা যেটি ছিল সেটি নারীদের কেন্দ্র করে বক্তব্যটি ছিল, তো কি হয়েছে, সেটাকেই নির্বাচনের সঙ্গে মিলিয়ে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। সেটা তিনি বলছেন যে নারীর প্রতি উগ্রবাদ বিষয়ে দেয়া বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, এটি তিনি বলছেন যে তার এই বক্তব্যের সঙ্গে নির্বাচনের প্রসঙ্গ যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বক্তব্য সে কিনা উনি কি কথা উচ্চারণ করছিলেন ইন্টারভিউ, উনি যেটি বলেছেন, ওটা পড়তে পারলে উনি যেটা বলছেন যারা কটূক্তি করেছেন তাদের বিষয়ে নারী সমাজ যেমন মানে
উপস্থাপকের প্রশ্ন থেকে আমি শুরু করি। হ্যাঁ। উপস্থাপকের প্রশ্ন ছিল মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তির বিষয়গুলো তিনি কিভাবে দেখছেন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে অনেকেই উগ্রপন্থীদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন, এ কথাও প্রশ্নে উল্লেখ করা হয়। এটা উপস্থাপক প্রশ্ন। তিনি উত্তর দিচ্ছেন যে যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করা উগ্রবাদী শক্তি যেন মেইন স্ট্রিমে না হয় সেটার বিষয়ে আমাদের নারী সমাজ কাজ করতে হবে। আমি বলেছি নারী সমাজ সেসব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি। নারী এটাকে সমাজ কথাটা বলেন, এটা আপনি ওনার ব্যাখ্যা, এটা হলো ওনার আচ্ছা। পরের ব্যাখ্যা। আচ্ছা। ওনার মূল এটা আমি পড়েছি, উনি বলেছেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেইনি। হুম আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, কিন্তু তারা বিরোধিতার অবস্থা আছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা, উনি জামাতকে ইঙ্গিত করেন, জামাত বিরোধিতার জায়গায় আছে, কিন্তু জামাত মূল সরকার আসতে পারেনি। উনি বলেছেন এটা ওনারা দেননি। হুম এই দেওয়া না দেওয়ার কোনো এখতিয়ার ওনাদের ছিল না। ওনারা তো একটা নির্বাচন পরিচালনা করবেন একদম নিরপেক্ষভাবে। নিরপেক্ষ জিনিসটা কি আমি আপনি আরো ক্লিয়ার করে বলি। ধরেন এই মধ্যে, এই ইলেকশনের মধ্যে অনেকগুলি দল ছিল যারা নাকি ইসলামপন্থী উগ্র দল, আমি ধরে নিলাম আছে, তারও আপনার পছন্দ হয় না। কিন্তু যতক্ষণ আপনি সরকারে আছেন ততক্ষণ আপনি উগ্র দল যেটা আছে, যেহেতু তাদের দলটাকে নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, আপনি কিন্তু দলটা বিরোধিতা করতে পারবেন না। তাহলে তারা আপনি সরকারের নিরপেক্ষ থাকলো না। যদি জনগণ তাদেরকে বিরোধিতা করে, ওকে ফাইন, জনগণ তাদের ভোট দেয় না, তারা একটা আসলে পায় নাই, ধরলাম হয়ে গেল। কিন্তু তাদেরকে আমি আসতে দেই না। আমরা মানে কি উপদেষ্টারা, উনি নারী সমাজের প্রতিনিধিত্ব করেন না, এটা বলে লাভ নাই। আল্লাহ তারা নারী বানাইছে, কিন্তু ক্ষমতায় আসার পর উনি নারীদের জন্য কিচ্ছু করেন নাই। বরঞ্চ নারীদের যখন বেজ্জতি করা হয়েছে তখন ওরা চুপ করেছিলেন। উনি নারী সমাজে যখন আমরা বলেন তখন নারী হিসেবে বলেন না, উনি যখন আমরা বলেন তখন উপদেষ্টা হিসেবে বলেন, ওই সরকারের উপদেষ্টা হিসেবে বলেন। কাজে ওনারা আসতে দেন নাই। এই যে আমরা আসতে, সরকারের কেউ যদি বলে আমরা আসতে দেইনি অমুককে, যেই হোক সেটা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, যেই হোক, এই আসতে দেইনি এই কথাটা বলার মাধ্যমে উনি ওনার নিরপেক্ষতাকে নষ্ট করেছেন। এবং এটা বলার মাধ্যমে ওনারা এখন যারা আন্দোলন করতেছে তাদের হাতে একটা মানে রসগোল্লা টাইপের ইস্যু তুলে দিয়েছেন, যে তোমরা এখন আমার বিরুদ্ধে বলো যে আমরা আসতে দেই নাই, তার মানে আমরা বিএনপিকে আনছি, জামাত ইসলাম আমার হাতে 5 মিছিল মিনিট করতেছে। সময় আছে। রাষ্ট্রপতি জয় বাংলা বলতেন, তিনি আজকে জিন্দাবাদ বলেছেন। এটা কি শুধু স্লোগানের পরিবর্তন নাকি ভিন্ন বার্তা দেয়, একজন দর্শক জানতে চেয়েছেন। কোনো পরিবর্তন নাই। রাষ্ট্রপতি একটা ব্যক্তি না, এখন রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান আকারে ফাংশন করতে। এখানে আমারে বসাই দিল, আমি একই জিনিস করতাম, আপনারা বসাইলে একই জিনিস করতেন, রুটিন ওয়ার্ক করতেছে। সো এইটাকে ব্যক্তির চিন্তার পরিবর্তন হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। উনি যেমন ছিলেন, ওনার রাজনৈতিক বিশ্বাস, ইমান, আকিদা যেরকম ছিল ওরকমই আছে। জাস্ট দায়িত্বের কারণে এখন উনি আগে যেরকম দায়িত্ব ছিল সেরকম করছে, এখন নতুন যে রোল সেই রোল প্লে করতেছে। এটার মধ্যে ওনার রাজনৈতিক ইচ্ছা চিন্তার পরিবর্তন হয়ে গেছে বিশাল, এরকম মনে করার কোনো কারণ নেই। এটা একটা। আর যেখানে আলাপটা আসলো দেখেন রিজওয়ানা হাসানকে নিয়ে, আমি বলছিলাম সোশ্যাল পারসেপশনের কথা। যারা গভর্নমেন্ট, তখন ওনারা যে গভর্নমেন্টে ছিলেন তখন ওনাদেরকে, ওনাদের 5 বছর 10 বছর চাই যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য একটা পলিটিক্যাল প্রক্সি হিসাবে এই এনসিপি জামাতেদেরকে ব্যবহার করা হচ্ছিল। এবং তখন তারা এই উপদেষ্টাদেরকে নিজেদের শক্তি বা নিজেদের লোক হিসেবেই তারা সমর্থন জুগিয়েছে সরকারে থাকা অবস্থায় তাদের। এটা বলতেছি আমি একটা পপুলার পারসেপশনের কথা। আমি কি মনে করি সেটা হলো অন্য জিনিস। আমি কি মনে করি সেটা এখন বলতে চাই। সেটা হলো সরকারের ভেতর সরকার ছিল, সরকারের ভেতর কনস্পিরেসি ছিল, সরকারের ভেতর, এটা আমরা বহুবার, আপনার সত্য বহুবার আমি আলাপ করছি, যে এখানে নির্বাচনবিহীন ক্ষমতা, ভোটবিহীন ক্ষমতা, হামিদ কারজাই মডেল সরকার আনার একটা চেষ্টা ছিল। নির্বাচন এত দেরিতে হওয়ার তো কথা ছিল না, এতদিন তো আমাদের সাফার করার কথা ছিল না, এই 17-18 মাস ধরে। হ্যাঁ, এতে করে তো আমাদের ইকোনমিক্যাল ইন্ডেক্স নিচে নামছে, অস্থিরতা বাড়ছে, অনেক ধরনের সমস্যা সমাজে তৈরি হয়েছে। তো ফলে এটা বাংলাদেশের জনগণের কৃতিত্ব যে এখানে তারা একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে এরকম একটা সরকারকে ক্ষমতায় নিয়ে আসছে। এটা টোটালি জনগণের কৃতিত্ব। বিএনপিও কতগুলো জায়গায় খাপছাড়া আচরণ করছে। তো ফলে এখন যেখানে ক্ষমতা থাকবে সেখানেই কনস্পিরেসি থাকবে। হ্যাঁ, হোয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ কনস্পিরেসি। এবং যারা ক্ষমতায় থাকে তারা এটা যাইনেই ক্ষমতায় থাকে, এবং তারা জানে কিভাবে কনস্পিরেসিকে রিব্যাটেল করতে হয়, কিভাবে ডিল করতে হয়। এখন বিএনপি এই বিষয়টাকে যে পাত্তা দিচ্ছে না, এই যে ধরুন জামাতের আন্দোলন, রিজওয়ানা হাসানকে নিয়ে কথাবার্তা বা খলিল সাহেবকে নিয়ে তাদের যে আপত্তি, বিএনপি কিন্তু এটা এন্টারটেন করছে না, করার কোনো কারণ নাই, কারণ এর মধ্যে কোনো পলিটিক্স নেই।
হ্যাঁ, এখানে কামাল ভাই যেটা খুব গুরুত্বপূর্ণ আলাপ করছে যে এইটাও যে তাদের একটা কাউন্টার স্ট্র্যাটেজির অংশ না, এটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? যে তারা বেসিক্যালি যেহেতু বিএনপির সাথে তারা কি কি করছে, বিএনপিকে তারা কি দৃষ্টিভঙ্গিতে দেখে, এটা তো বিএনপি এক্সপিরিয়েন্স করছে। মুখে আপনি কি বলেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনি আমার সাথে কি আচরণ করেন। ওনারা মুখে কি বলতেছে সেই বক্তব্য কতটা কাটপিস হয়ে প্রচার হচ্ছে অসুবিধা নাই, সেটা তো রাজনীতি এখন এখন তো রাজনীতি আর ইয়াতে নেই, রাজনীতিতে নেই, পলিটিক্স তো এখন কাটপিস এবং ফটো কাটে চলে গেছে, সেটা তারা করবে। এই যে আমরা এত ভালো কথা বলি এগুলোও কাটপিস হয়, তো তারপরেও মানে ভালো কথা যদি বলি আর কি সেগুলোও কাটপিস হয়ে মন্দ হয়ে যাচ্ছে। তো আপনার তাহলে এইটা যে একটা কাউন্টার কনস্পিরেসি না, যে এখন যেহেতু বিএনপিকে আমরা একটা এমন এক এক্সপিরিয়েন্স দিচ্ছি যে এক্সপিরিয়েন্সটা বিএনপি যতই উদার দল হোক বিএনপির পক্ষে হজম করা মুশকিল, কিন্তু বাংলাদেশে আমাদের তো এগুলো করে খাইতে হয়। বাংলাদেশে এই যে 56-57 বছর ধরে এনজিও লর্ডরা কাজ করে, তাদের অবদান কি? তাদের নিজেদের ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড এবং যাদের জন্য তারা কাজ করে তাদের ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ডের ফারাক কতখানি, আসমান আর জমিন ফারাক, তাই না? তো ফলে এটা উন্নয়নটা কোন লেভেলে হয়েছে আমরা বুঝতে পারি। হ্যাঁ, কতগুলো সেক্টরে ডেফিনেটলি ভালো ভালো কিছু কাজ হয়েছে। জাফরুল্লাহ চৌধুরীর মতো লোক এই দেশে ছিল, কিন্তু সেটা তো ব্যতিক্রম। কিন্তু মোটা দাগে যদি এনজিও লর্ডদের কথা বলেন শেষ করি, তো তার মানে এইটা এখন বিএনপিকে বোকা বানানো সহজ, যেহেতু বিএনপি একটা উদাহরণ একটা সফিস্টিকেট পলিটিক্যাল পার্টি হইতে যাচ্ছে। তো ফলে এখন এই যে স্ট্র্যাটেজিটা, এইটা যারা রাজনীতি করে, রিয়েল রাজনীতি যারা করে, তারা যে বুঝে না তা না, ফলে তারা এটা আমি মনে করি তাদের একটা ফ্রেন্ডলি ফায়ার খেলা। জি মাসুদ কামাল ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। রাষ্ট্রপতির ওই প্রশ্নের জবাবটাই নেই। একজন দর্শক যেটি প্রশ্ন করেছেন যে রাষ্ট্রপতি আগে যখন আওয়ামী লীগ ছিল তখন জয় বাংলা বলতেন, আজকে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন, এটা কি শুধু স্লোগানের পরিবর্তন নাকি ভিন্ন কোনো বার্তা? দেখেন, আমি একটা কথা বলি, বাংলাদেশের সকল রাষ্ট্রপতি হওয়ার আগে একটা পূর্ব শর্ত হলো উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। যদি থাকেন সেখান থেকে উনি পদত্যাগ করে নেবেন। আব্দুল হামিদ বলেন অথবা জিলুর রহমান বলেন অথবা আব্দুর রহমান বিশ্বাস বলেন, যত লোক রাষ্ট্রপতি হয়েছে তারা আগে পলিটিক্যাল তাদের ক্যারিয়ার যাই থাকুক না কেন, উনি যেই মুহূর্তে রাষ্ট্রপতি হবেন সেই মুহূর্তে উনি কোনো দলের হবেন না, উনি যখন রাষ্ট্রের হবেন। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া মাত্র দুটো কাজ করতে পারবেন। এক হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারবেন, এক হলো প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারবেন। তো এই উনি যে আজকে যে মিটিংয়ে যেখানে গিয়েছিলেন, যেখানে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটাও কিন্তু সরকারের যে পলিসি তার বাইরে যেতে পারবে না, এটা নিয়ম। তো আমি আপনাকে এখানে স্মরণ করে দিই, ভারতের 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো তখন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। উনি কিন্তু কংগ্রেসের অর্থমন্ত্রী ছিলেন, অনেক কিছু ছিলেন, কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হলেন কংগ্রেসের মাধ্যমে হয়েছে, উনিও কিন্তু সরকার থেকে দল থেকে পদত্যাগ করছেন। তাহলে উনি কিন্তু শেষ দিন পর্যন্ত বিজেপি রাষ্ট্রপতি ছিলেন। কাজে এটা কিছু আসে যায় না, উনি রাষ্ট্রের রাষ্ট্রপতি, দলের না। জি জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।